পলাশপুরের এক অখ্যাত জীর্ণ গ্রামে ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। তবে রহিম চাচার পুরনো কাঠখোদাইয়ের যন্ত্রটা তার চেনা ছন্দে চলতে শুরু করেছিল। তার হাতগুলো, যা দশকের পর দশক অমানবিক খাটুনিতে পাথরের মতো শক্ত আর রুক্ষ হয়ে গিয়েছিল, মেহগানি কাঠের ওপর নিপুণভাবে নকশা তুলছিল। এই কড়া পড়া হাতগুলোতে কেবল বয়সের ছাপই ছিল না, বরং একজন স্নেহময় পিতার সেই অব্যক্ত আত্মদানও লুকিয়েছিল, যা তিনি তার সন্তানের বড় হওয়ার স্বপ্নে হাসি মুখে বরণ করেছিলেন। ধোঁয়ায় ভরা রান্নাঘর থেকে গুড় মেশানো মুড়ির বাটি হাতে আমিনা বিবি উঠোনে এলেন। তার চোখে মুখে একই সঙ্গে উদ্বেগ আর আনন্দের আভা স্পষ্ট। তিনি সেই কাঠির বাক্সটির দিকে গভীর মায়ায় তাকালেন, যা রহিম চাচা গত কয়েক সপ্তাহ ধরে তার ক্ষীণ দৃষ্টি নিয়েও পরম যত্নে তৈরি করছিলেন। এটি নিছক একটি উপহার ছিল না, বরং তাদের হবু পুত্রবধূর জন্য এক নিঃস্ব মায়ের হৃদয়ের বিশুদ্ধ ভালোবাসা ছিল। মুড়ির বাটিটা কাছের একটা নড়বড়ে টুলের ওপর রেখে আমিনা তার শাড়ির ভাঁজ থেকে একটি পুরনো পিতলের কৌটো বের করলেন। তার শিথিল হাত যখন ঢাকনাটি সরালো, তখন ভেতর থেকে দাদির আমলের একটি ভারী রূপোর তাবিজ বেরিয়ে এলো। এই তাবিজটি আমিনা তার নিজের শাশুড়ির কাছ থেকে পেয়েছিলেন, আর এখন এটি তাদের নতুন বৌমার গলার অলংকার হতে চলেছে। তাবিজের গায়ের ক্ষয়ে যাওয়া নকশাগুলো সেই চরম অভাবের দিনগুলোর সাক্ষী, যখন আমিনা নিজের ছেলের বই কেনার জন্য মাসের পর মাস পেট ভরে খাননি। তারিখের কথা মনে আসতেই দুই বৃদ্ধের স্মৃতিতে অতীতের সেই যন্ত্রণাকাতর অথচ গর্বের দিনগুলো ভেসে উঠল। রহিম চাচার আজও সেই প্রখর রোদের দুপুরের কথা মনে পড়ে, যখন শহরের এক নির্মাণস্থলে তারিখের ইঞ্জিনিয়ারিংয়ের সেমিস্টার ফি জোগাড় করতে তিনি মাথায় ইঁটের বোঝা টেনেছিলেন। সেদিন অতিরিক্ত পরিশ্রমে তিনি জ্ঞান হারিয়ে ইঁটের স্তূপের উপর আছড়ে পড়েছিলেন, কিন্তু তার পকেটে থাকা টাকার বান্ডিলটা সুরক্ষিত ছিল। তিনি নিজের শরীরের প্রতিটি রক্তবিন্দু ঝরানোকে এক পবিত্র ইবাদত বলে মানতেন, যার বিনিময়ে তার ছেলের ভবিষ্যৎ রচিত হচ্ছিল। আজ তাদের সেই তারিখ কলকাতার মতো বিশাল শহরে একজন নামকরা ও প্রতিষ্ঠিত আর্কিটেক্ট হয়ে উঠেছে এবং এক কোটিপতির মেয়েকে বিয়ে করতে চলেছে। এটা এক নিদারুণ বাস্তব ছিল যে তারিখ তার জন্মদাতা পিতামাতাকে এই রাজকীয় বিয়ের কোনো কার্ড পাঠায়নি। সে শুধু একবার মেসেজ করে নীরসভাবে জানিয়েছিল তারা যেন গ্রামেই থাকে, কারণ শহরের ভিআইপি পরিবেশে তাদের মানিয়ে নিতে কষ্ট হবে। কিন্তু বাবা মায়ের মন কি আর এই আধুনিক যুক্তি বোঝে? তারা তাদের নারী ছেঁড়া ধনকে বরের পোশাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা কোনোভাবেই দমাতে পারলেন না। রহিম চাচা সেই কারুকাজ করা কাঠের বাক্সটি খুব সযত্নে তুলে নিলেন এবং একটি পুরনো খবরের কাগজের ভেতর মুড়িয়ে নিলেন। আমিনার উপর সেই তাবিজটিও একই কাগজের ভেতর খুব সাবধানে লুকিয়ে রাখলেন। তাদের সামান্য জিনিসপত্র একটি বিবর্ণ পাটের ব্যাগে স্থান পেল, যার হাতলটা বেশ কয়েক জায়গা থেকে ছিঁড়ে গিয়েছিল। এই জীর্ণ ব্যাগে বস্তুর চেয়ে অনেক বেশি ছিল তাদের রঙিন স্বপ্ন, প্রত্যাশা আর সেই সন্তানের প্রতি অন্ধ স্নেহ। দুজনে সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করলেন এবং ভাঙা দরজায় তালা ঝুলিয়ে দিলেন। গ্রামের ধুলোমাখা পথ পেরোনোর সময় আমিনার শ্বাস বারবার আটকে আসছিল। হাঁপানির কারণে তার বুকে প্রচণ্ড চাপ লাগছিল, কিন্তু আজ তার ভেতরে এক অজানা শক্তি ও উদ্দীপনা কাজ করছিল। রহিম চাচা ব্যাগ হাতে তার সামনে সামনে হাঁটছিলেন এবং তার বয়সের ভারে নুয়ে পড়া কাঁধেও আজ এক সফল পিতার অহংকার স্পষ্ট ফুটে বেরিয়েছিল। বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর সেখানকার মানুষের ভিড় ও ব্যস্ততা তাদের কিছুক্ষণের জন্য দিশেহারা করে দিল। তারা জীবনে এত লম্বা পথ কখনো পাড়ি দেননি, তাও আবার কলকাতার মতো এক গোলকধাঁধায়। রহিম চাচা তার ফতুয়ার পকেট থেকে সযত্নে রাখা কিছু খুচরো টাকা বের করে গুনলেন। এটি তাদের গত কয়েক মাসের জমানো সম্বল, যা তারা এই বিশেষ দিনটির জন্যই আগলে রেখেছিলেন। কাউন্টারে গিয়ে তিনি কলকাতার সবচেয়ে সস্তা লোকাল বাসের টিকিট কাটলেন। এটি ছিল এমন এক বাস যেখানে ঠিকমতো দাঁড়ানোর জায়গাও নেই, কিন্তু পথ কতটা দুর্গম হবে তা নিয়ে রহিম চাচার কোনো ভ্রুক্ষেপ ছিল না, কারণ তার হৃদয়ে শুধু ছেলের মুখখানিই ভাসছিল। বাস যখন হর্ন বাজিয়ে স্ট্যান্ডে এসে থামল, তখন দরজার সামনে মানুষের বিশাল জটলা তৈরি হল। রহিম চাচা এক হাতে আমিনার হাত শক্ত করে চেপে ধরলেন এবং অন্য হাতে নিজের বুকের কাছে সেই পাটের ব্যাগটি আগলে রাখলেন। মানুষের গুঁতো আর ধাক্কা সামলে তারা কোনো ক্রমে বাসের ভেতর উঠতে পারলেন। ভেতরে পা ফেলার মতো তিল ধারণের ঠাঁই ছিল না এবং চারদিকে চরম গুমট পরিবেশ।
তবুও তারা ইঞ্জিনের কভারের কাছে একটুখানি জায়গায় মেঝেতে বসে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখলেন। বাস যখনই ভাঙা রাস্তা দিয়ে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছিল, জানলার ফাঁক দিয়ে আসা এক ঝলক গরম বাতাস তাদের ঘর্মাক্ত শরীর ছুঁয়ে যাচ্ছিল। বাসের একটানা ঝাঁকুনি আর শক্ত লোহার মেঝের কারণে আমিনার মেরুদণ্ডে তীব্র যন্ত্রণা শুরু হলো। রহিম চাচা তার গায়ের পুরনো চাদরটা খুলে মেঝেতে পেতে দিলেন, যাতে আমিনা সামান্য স্বস্তি পান। দুজনে নিশ্চুপ হয়ে বসেছিলেন। তাদের দৃষ্টি একে অপরের সাথে মিশে যাচ্ছিল এবং তারা কোনো শব্দ উচ্চারণ না করেই একে অপরের ক্লান্তি বুঝতে পারছিলেন। তাদের গোটা জীবনটাই যেন কষ্ট আর দীর্ঘ প্রতীক্ষার এক ক্লান্তিকর যাত্রার মতো ছিল। বাসের সেই একটানা আওয়াজের সাথে আমিনার মনে পুরনো মধুর স্মৃতির এক স্রোত বইতে শুরু করল। তার স্পষ্ট মনে পড়ে গেল সেই সন্ধ্যার কথা, যখন তারিক প্রথমবার নিজের হাতে মাটির ঘর বানিয়েছিল এবং সে খুশিতে সারা উঠোন নিচে বেরিয়েছিল। ছোটবেলায় সে প্রায়ই মায়ের গলা জড়িয়ে ধরে বলতো যে বড় হয়ে সে তাদের জন্য এক বিশাল রাজপ্রাসাদ তৈরি করবে। আমিনার ঘোলাটে চোখ থেকে আনন্দের এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে তার বলিরেখায় হারিয়ে গেল। তার সেই ছোট্ট খোকা আজ সত্যিই শহরের এক বড় স্থপতি হয়ে গেছে। রহিম চাচাও নিজের চিন্তার জগতে হারিয়ে গিয়েছিলেন। ছেলের এই বিশাল অর্জন নিয়ে তার বুকে গভীর তৃপ্তি ছিল, কিন্তু একই সঙ্গে এক অদেখা সংখ্যা মনের এক কোণে উকি দিচ্ছিল। বড় শহরের ওই চাকচিক্য আর টাকার নেশা কি তার ছেলের মনুষ্যত্ব কেড়ে নেবে না? তারিকের হবু স্ত্রী কি তাদের মতো সাদামাটা ও অশিক্ষিত মানুষকে সহজে আপন করে নিতে পারবে? এই অস্বস্তিকর প্রশ্নগুলো তার কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট করে তুলছিল। কিন্তু তিনি এসব আশঙ্কার কথা আমিনার কাছ থেকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন। দুপুর গড়িয়ে যাচ্ছিল এবং বাসের ভেতরের পরিবেশ আরও বেশি দমবন্ধ করা হয়ে উঠেছিল। খিদে ও তৃষ্ণায় দুজনের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল, কিন্তু পকেটের সম্বল বাঁচানোর জন্য তারা পথের ধারের দোকান থেকে কিছু কেনা থেকে বিরত থাকলেন। আমিনা বাড়ি থেকে আনা কিছু ভেজানোর চিড়ে বের করলেন এবং দুজনের সামান্য জলের সাথে তা চিবিয়ে খেলেন। এই খাবার যতই স্বাদহীন হোক না কেন, সেই মুহূর্তে তা পৃথিবীর শ্রেষ্ঠ খাবারের চেয়ে কম তৃপ্তিদায়ক লাগছিল না, কারণ এর সাথে মিশেছিল তাদের একমাত্র সন্তানের বিয়ের আসরে পৌঁছনোর সীমাহীন ও স্বার্থহীন আনন্দ। রাতের নিকষ কালো আধার বাসের জানলা দিয়ে বাইরে আছড়ে পড়ছিল। ক্লান্ত যাত্রীরা ধীরে ধীরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিল। ইঞ্জিনের গরমে বসা রহিম চাচা আমিনাকে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ার ইশারা করলেন। দুর্বলতার কারণে আমিনার চোখ এমনিতেই বুঝে আসছিল এবং তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। কিন্তু রহিম চাচার চোখে ঘুমের লেশমাত্র ছিল না। তিনি তার নির্ঘুম চোখে সেই রাতের অন্ধকারকে ভেদ করার চেষ্টা করছিলেন, যেন তিনি সেই ভবিষ্যতের পাতা পড়ার চেষ্টা করছেন যা ওই অচেনা শহরে তাদের জন্য অপেক্ষা করে রয়েছে। এক দীর্ঘ হাড় ভাঙা যাত্রার পর বাস অবশেষে কলকাতার এক বিশাল টার্মিনালে এসে থামল। শহরের এই তীব্র কোলাহল আর যান্ত্রিক ব্যস্ততা দুই বয়স্ক মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। চারপাশের আকাশচুম্বী ইমারত আর ছুটে চলা অসংখ্য মানুষের ঢল দেখে তারা দুজনেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এটি তাদের ছোট্ট শান্ত পলাশপুর থেকে একেবারেই ভিন্ন এক গ্রহ, যেখানে সবাই যেন সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। সাদামাটা গ্রামের পোশাক আর জীর্ণ ব্যাগ হাতে তাদের এই ভিড়ের মাঝে খুব অদ্ভুত ও বেমানান দেখার ছিল। রহিম চাচা বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে পকেট থেকে কাগজের সেই চিরকুটটি বের করলেন, যাতে তারিকের এক দূর সম্পর্কের ভাইয়ের পাঠানো ক্লাবের ঠিকানা লেখা ছিল। ক্ষীণ দৃষ্টিতে সেই ঠিকানা পড়ার চেষ্টা করে তিনি এক অটো চালকের কাছে রাস্তা জানতে চাইলেন। অটো চালক তাদের আপাদমস্তক নিরীক্ষণ করে এমন এক ভাড়ার কথা শোনাল যা তাদের সামর্থ্যের অনেক বাইরে। বাধ্য হয়ে তারা সেই ঠিকানা পর্যন্ত পায়ে হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন, এটা না জেনেই যে গন্তব্য এখনও অনেকগুলো রাস্তা পেরিয়ে। রাস্তায় ছুটে চলা হাজারো গাড়ি আর চোখ ধাঁধানো নিয়ন আলোর মাঝে তারা দুজনে একে অপরের লাঠি হয়ে ধীরে ধীরে পা বাড়ালেন। কলকাতার ধোঁয়াটে বাতাস তাদের ক্লান্ত শরীরকে আরও বেশি দুর্বল করে দিচ্ছিল, কিন্তু তাদের মনে একটাই জেদ কাজ করছিল, যে কোনো উপায়ে তাদের সেই মণ্ডপে পৌঁছতে হবে, যেখানে তাদের তারিক এক নতুন জীবনের সূচনা করতে যাচ্ছে। রাস্তায় বেশ কয়েকবার আমিনা চোখে অন্ধকার দেখলেন, কিন্তু রহিম চাচা শক্ত হাতে তাকে সামলে নিলেন। তাদের চোখে একটাই স্বপ্ন জোনাকির মতো জ্বলছিল,
ক্লান্তিকর ও অন্তহীন মনে হওয়া সেই হাঁটার পর তারা অবশেষে সেই অভিজাত এলাকায় পৌঁছলেন, যেখানে শহরের সবচেয়ে বিলাসবহুল ক্লাবগুলো অবস্থিত। চারদিকে রঙিন লেজার আলো ঝলমল করছিল এবং রাস্তার দুধারে সারি সারি বিদেশি দামি গাড়ি দাঁড় করানো ছিল। রহিম চাচা ও আমিনা তাদের ঘামে ভেজা মুখ পুরনো গামছা দিয়ে মুছলেন এবং এক দীর্ঘশ্বাস ছাড়লেন। তাদের ধুলোমাখা ও জীর্ণ পোশাক এই মায়াবী পৃথিবীতে চরম বেমানান লাগছিল, কিন্তু তাদের হৃদয়ে যে সীমাহীন বাৎসল্য ছিল তা পৃথিবীর যে কোনো রত্নের চেয়েও খাঁটি ছিল। তারা তাদের হাতে ধরা সেই পুরনো পাটের ব্যাগটি আরও শক্ত করে ধরলেন, যার ভেতর তাদের পুত্র ও পুত্রবধূর জন্য আশীর্বাদ সযত্নে রাখা ছিল। তারা ধীরে ধীরে সেই রাজকীয় ভবনের বিশাল ও সুসজ্জিত প্রধান ফটকের দিকে পা বাড়ালেন। প্রতি পদক্ষেপে তাদের বুক ধুকপুক করছিল। তারা এই বিষয়ে বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না যে এই আলোকিত তোরণের ওপারে তাদের স্বাগত জানাতে কোনো সন্তানের আলিঙ্গন নয়, বরং এক চরম অপমান ওত পেটে রয়েছে। তাদের পবিত্র স্বপ্ন এক নির্মম দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছিল। ক্লাবের বাইরে প্রহরারত নিরাপত্তারক্ষীরা সেই মলিন ও অসহায় বৃদ্ধকে খুব সন্দেহ ও অবজ্ঞার চোখে দেখতে শুরু করেছিল। আমিনা ঘাবড়ে গিয়ে রহিম চাচার হাত আরও শক্ত করে আঁকড়ে ধরলেন, যেন এই পাষাণপুরীতে তারা কেবল একে অপরের একমাত্র ভরসা। রহিম চাচা স্ত্রীকে সাহস জোগানোর জন্য ম্লান হাসলেন, যদিও তার ভেতরেও এক অজানা সংখ্যা দানা বাঁধছিল। তারা এখন সেই বিলাসবহুল জগতের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিলেন, যা তাদেরই মাথার ঘাম পায়ে ফেলা অর্থে তৈরি, কিন্তু যেখানে তাদের নিজেদেরই প্রবেশের কোনো অধিকার ছিল না। ক্লাবের বিশাল ও কাঁচের তৈরি প্রবেশদ্বার কোনো রাজপ্রাসাদের চেয়ে কম জাঁকজমকপূর্ণ লাগছিল না। সেখানে সারি সারি বিদেশি গাড়ি এবং তা থেকে নামা দামি স্যুট ও হিরে মোড়া অতিথিরা এমন এক আভিজাত্যের গল্প বলছিল, যা রহিম চাচা এবং আমিনার বোধগম্যতার অনেক বাইরে। যেমনই তারা তাদের ধুলোমাখা পা সেই লাল গালিচায় রাখলেন, প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা ইউনিফর্মধারী ও সুঠাম দেহের নিরাপত্তারক্ষীরা অত্যন্ত রূঢ়ভাবে ও ঘৃণার সাথে তাদের পথ আটকে দিল। রক্ষীর কর্কশ গলা তাদের আত্মাকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল, যখন সে তাদের ভিখারি ভেবে সেখান থেকে দূর হয়ে যাওয়ার নির্দেশ দিল। রহিম চাচার শুকনো ঠোঁট কাঁপতে লাগল এবং তিনি খুব কাকুতি মিনতি করে বললেন যে তারা এখানে ভিক্ষা নিতে আসেননি, বরং তাদের একমাত্র ছেলের বিয়েতে অংশ নিতে এসেছেন। তার পাটের ব্যাগটি বুকে জড়ানো ছিল, যাতে তিনি তার অমূল্য উপহার নিয়ে এসেছিলেন। কিন্তু রক্ষীরা কোনো কথা কানে না তুলে তাদের ধাক্কা মেরে সেই লাল গালিচা থেকে নামিয়ে দিল। অপমানে আমিনার দুচোখ বেয়ে গরম জল গড়িয়ে পড়ল এবং তিনি স্বামীর হাত ধরে গ্রামে ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিলেন। কিন্তু একজন পিতার হৃদয় কি এত সহজে হাল ছাড়তে পারে? রহিম চাচা নিজের চোখের জল লুকিয়ে সেই বিলাসবহুল ইমারতের পেছনের দিকের একটি সরু গলি দিয়ে পা বাড়ালেন, যেখান দিয়ে ক্যাটারিংয়ের জিনিসপত্র এবং পরিচারকরা যাতায়াত করছিল। তিনি তার সারা জীবন মাথা উঁচু করে কাটিয়েছিলেন, কিন্তু আজ নিজের ছেলেকে বরের সাজে দেখার তীব্র আকাঙ্ক্ষা তাকে চোরের মতো লুকিয়ে ঢুকতে বাধ্য করেছিল। রান্নাঘরের পেছনের দরজায় কাজ করা শ্রমিকদের ব্যস্ততা এবং বাসনের আওয়াজে মাঝে কেউই সেই দুই মলিন ও অসহায় মুখের দিকে ভ্রুক্ষেপ করল না। তারা দুজনে কোনো মতে সেই অন্ধকার পথ দিয়ে এগিয়ে মূল অনুষ্ঠান স্থলের সেই বিশাল ও শীতাতপ নিয়ন্ত্রিত হলের এক নির্জন কোণে পৌঁছতে পারলেন। সেখানকার জাঁকজমক দেখে তাদের চোখ ধাঁধিয়ে গেল। ছাদ থেকে ঝুলতে থাকা বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি যেন আলোর বন্যা বইয়ে দিচ্ছিল। পুরো হলটি দামি অর্কিড ও সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছিল, যার তীব্র গন্ধে আমিনার মাথা ঘুরে উঠল। চারদিকে কাঁচ ও রূপোর বাসনে সাজানো রাজকীয় খাবারের আয়োজন ছিল এবং অতিথিরা নরম পানীয়ের গ্লাস হাতে নিয়ে উচ্চস্বরে হাসাহাসি ও আড্ডা দিচ্ছিল। তারা হলের এক অন্ধকার কোণে রাখা বড় কৃত্রিম ফোয়ারার পেছনে লুকিয়ে পড়লেন, যেখানে আলোর দাপট একটু কম ছিল। তাদের ক্লান্ত ও বুড়িয়ে যাওয়া চোখ সেই ভিড়ের মাঝে কেবল একটি মুখই ব্যাকুলভাবে খুঁজছিল, যার জন্য তারা নিজেদের জীবনের প্রতিটি সুখ আহুতি দিয়েছিলেন। আমিনার কাঁপা হাত সেই পুরনো পাটের ব্যাগটিকে শক্ত করে চেপে ধরেছিল, যেন সেটি কোনো জাদুকরী রত্ন, যাই ধনী লোকেরা তাদের কাছ থেকে যে কোনো সময় কেড়ে নিতে পারে। হলের ঠিক মাঝখানে একটি খুব আকর্ষণীয় এবং উঁচু মঞ্চ তৈরি করা হয়েছিল, যা সাদা সিল্কের কাপড় এবং গোলাপি পর্দা দিয়ে ঘেরা ছিল। হঠাৎ অনুষ্ঠানে এক রোম্যান্টিক সুর বেজে উঠল এবং সমস্ত অতিথিদের নজর সিঁড়ির দিকে ঘুরে গেল। রহিম চাচা এবং আমিনাও তাদের ঘাড় ঘোরালেন,
এবং তাদের নজর সিঁড়ি দিয়ে নেমে আসা সেই যুবকের উপর পড়তেই তাদের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সেখানে তাদের নিজের তারিখ দাঁড়িয়েছিল, যে এক অত্যন্ত দামি ডিজাইনার স্যুট পরিহিত অবস্থায় কোনো সিনেমার নায়কের চেয়ে কম লাগছিল না। তারিকের মুখে এক অত্যন্ত মেকি এবং সাজানো হাসি লেপ্টেছিল, যা তার গ্রামের সেই সহজ সরল চেহারার থেকে সম্পূর্ণ আলাদা, যাকে তার বাবা মা চিনতেন। সে শহরের অত্যন্ত প্রভাবশালী এবং তার হবু স্ত্রীর ধনাঢ্য আত্মীয়দের সাথে খুব সাবলীলভাবে হাত মেলাচ্ছিল। তার কথায় বিদেশি উচ্চারণের ছাপ এবং এক অদ্ভুত অহংকার ফুটে উঠছিল। আমিনা তাকে দেখে খুশিতে ফুঁপিয়ে উঠলেন এবং সামনের দিকে এগিয়ে যেতে চাইলেন। তিনি তাকে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, কিন্তু রহিম চাচা তাকে সেখানেই আটকে দিলেন। রহিম চাচা খুব ভালো করেই বুঝতে পারছিলেন যে তারা যদি এই জীর্ণ মলিন পোশাকে ছেলের সামনে যান, তবে হয়তো তারিক এত অভিজাত মানুষের সামনে তীব্র লজ্জিত বোধ করবে। তারা চাননি যে তাদের দারিদ্র্যের কালো ছায়া তাদের ছেলের জীবনের এই উজ্জ্বল দিনে পড়ে। তারা স্থির করলেন যে তারা শুধু দূর থেকেই চোখ ভরে ছেলেকে দেখবেন এবং বিয়ে সম্পন্ন হওয়ার পর চুপচাপ কোনো দাবি না করে তাদের সেই ছোট্ট পলাশপুরে ফিরে যাবেন। তাদের এই নিঃশব্দ আত্মত্যাগ এক প্রকৃত এবং স্বার্থহীন পিতামাতার সবচেয়ে বড় নিদর্শন ছিল। তারিক তার শ্বশুর, যিনি কলকাতার একজন অত্যন্ত স্বনামধন্য এবং প্রভাবশালী হাসপাতালের মালিক ছিলেন, তার সাথে কোনো এক বড় প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। সে তার নতুন পরিবারকে এই কাল্পনিক গল্প শুনিয়ে রেখেছিল যে তার গরিব বাবা মা ছোটবেলাতেই এক বন্যায় ভেসে মারা গেছেন এবং সে একজন অনাথ যে নিজের প্রবল পরিশ্রমে এই মুকাম অর্জন করেছে। এটি এমন এক জঘন্য মিথ্যে ছিল যা তাকে সমাজের এই স্তরে এক মহান চরিত্র তো বানিয়েছিল, কিন্তু তার নিজের মনুষ্যত্বকে ভেতর থেকে মেরে ফেলেছিল। হলে ছবি তোলার পর্ব শুরু হয়েছিল। তারিক খুব রাজকীয় ভঙ্গিতে তার হবু স্ত্রী স্নেহার পরিবারের সাথে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিল। স্নেহাকে অপরূপ সুন্দরী লাগছিল। সে একটি দামি ডিজাইনার সোনালী রঙের লেহেঙ্গা পরেছিল এবং খুব শালীনতার সাথে অতিথিদের সাথে কথা বলছিল। আমিনার নজর তার সেই নতুন বৌমার ওপর আটকে রইল, যাকে তিনি তার সেই পুরনো রূপোর তাবিজ পরানোর স্বপ্ন বুনছিলেন। তার মনে হল এই রাজকীয় পরিবেশই তার ছেলের জন্য একেবারে নিখুঁত ও যোগ্য। হঠাৎ একজন ওয়েটার পাশ দিয়ে যাওয়ার সময় একটি গ্লাসের ট্রে ফেলে দিল, যার ফলে কাঁচ মেঝেতে পড়ে ভেঙে যাওয়ার তীব্র শব্দ হল। আমিনা চমকে গিয়ে একটু পেছাতে গেলেন এবং তার পা সেই ফোয়ারার পাইপের সাথে ধাক্কা খেল, যার পেছনে তারা লুকিয়েছিলেন। পাইপটি নড়ে যাওয়ার সামান্য শব্দ হল এবং তারিকের নজর হঠাৎ হলের সেই অন্ধকার কোণের দিকে চলে গেল। এক নিমেষেই তার সেই ঝলমলে জগৎ এবং মুখে লেগে থাকা সাজানো হাসি হঠাৎ করে যেন উধাও হয়ে গেল, যেন কোনো জাদুকর তাকে বরফ বানিয়ে দিয়েছে। তারিক সেই কোণে দাঁড়িয়ে থাকা সেই দুই কুঁচকে যাওয়া এবং ভীত মুখগুলোকে সাথে সাথে চিনে ফেলল। তারা অন্য কেউ নয়, বরং তার সেই বৃদ্ধ বাবা মা ছিল, যাদের সে তার এই মিথ্যে ও বিলাসবহুল জগৎ থেকে চিরতরে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করেছিল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। তার মনে হল যেন তার বুকে কেউ এক ধারালো বর্ষা গেঁথে দিয়েছে। তার নিঃশ্বাস ভারী হতে লাগল এবং হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। তারিকের মাথায় এক ভয়ঙ্কর ঝড় উঠল। যদি তার শ্বশুর বা এই ভিআইপি অতিথিদের মধ্যে কেউ এই গরিব ও ধুলোমাখা মানুষগুলোকে চিনে ফেলে, তবে তার পুরো সাম্রাজ্য এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়বে, যা সে এত বছরের প্রতারণা দিয়ে তৈরি করেছিল। তাকে নিজের সম্মান এবং সেই উঁচু পদ হারানোর গভীর শঙ্কা তাড়া করতে লাগল। তার চোখে নিজের জন্মদাতা পিতামাতার প্রতি এক অদ্ভুত বিতৃষ্ণা এবং রাগ জন্ম নিতে লাগল। আমিনা যখন তার ছেলের নজর নিজের ওপর স্থির হতে দেখলেন, তখন তার বৃদ্ধ মুখে এক অত্যন্ত মিষ্টি এবং বাৎসল্যে ভরা হাসি ছড়িয়ে পড়ল। তিনি তার কাঁপতে থাকা হাত ধীরে ধীরে তুলে তাকে দূর থেকেই আশীর্বাদ করার চেষ্টা করলেন, কিন্তু তারিকের চোখে জন্ম নেওয়া সেই ভয়ঙ্কর রাগ এবং ঘৃণা তাদের হৃদয়কে এক অজানা এবং গভীর আতঙ্কে ভরিয়ে দিল। রহিম চাচাও তারিকের সেই পরিবর্তনশীল হাবভাব সাথে সাথে বুঝতে পারলেন এবং তিনি তার স্ত্রীকে এক পা পিছিয়ে অন্ধকারে টেনে নিলেন। তারিক সাথে সাথে তার সেই ঘাবড়ে যাওয়া ভাব লুকোনোর চেষ্টা করল এবং নিজের শ্বশুরের কাছে একটি বাহানা বানিয়ে বলল যে তাকে একটি খুব জরুরি ক্লায়েন্টের ফোন ধরতে হবে। সে খুব দ্রুত পায়ে সেই অন্ধকার কোণের দিকে গেল। সেখানে তার বাবা মায়ের চোখে কোনো আনন্দ ছিল না, বরং বিগত বছরগুলোর নিদারুণ যন্ত্রণার কথা স্পষ্ট লেখা ছিল, যে তারা গ্রাম থেকে এখানে পর্যন্ত কিভাবে পৌঁছল।
হলের সেই চোখ ধাঁধানো আলো এবং বাজতে থাকা সুর এখন তারিকের কানে এক ভয়ঙ্কর শব্দের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। তার মনে হচ্ছিল যেন সেই দামি ফুলগুলো তাদের গন্ধের দম বন্ধ করে দিচ্ছে। সে তার বাবা মায়ের কাছে পৌঁছল, কিন্তু তার মুখে দেখার কোনো উচ্ছ্বাস বা চোখে কোনো মায়া ছিল না। সে রহিম চাচার হাত খুব নির্মমভাবে খামচে করল এবং তাদের হল থেকে বেরোনোর এক ফায়ার এক্সিটের নির্জন সিঁড়ির দিকে খুব জোরে ধাক্কা দিতে লাগল। আমিনা এবং রহিম চাচা তাদের নিজের ছেলের এই আকস্মিক এবং রুক্ষ আচরণে সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন। তারা কিছু বোঝার আগেই তারিক তাদের সেই মূল অনুষ্ঠানের হল থেকে বের করে এক ঠান্ডা এবং অন্ধকার ল্যান্ডিংয়ে দাঁড় করিয়ে দিল, যেখানে ধারে কাছে কোনো মানুষ ছিল না। সেখানকার কংক্রিটের দেয়ালগুলো খুব উঁচু এবং ঠান্ডা ছিল, যা ঠিক তারিকের সেই পাথর হয়ে যাওয়া হৃদয়ের মতো অনুভূত হচ্ছিল, যাতে এখন তার বাবা মায়ের জন্য কোনো স্থান বা সম্মান অবশিষ্ট ছিল না। তারা দুজনেই চুপচাপ এবং ভীত ছিলেন। রহিম চাচা খুব ধীর এবং কাঁপা গলায় তার ছেলের নাম ধরে ডাকলেন। তারা তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, তাকে বরের সাজে দেখে নিজের চোখ থেকে খুশির জল ঝরাতে চেয়েছিলেন। কিন্তু তারিক তাদের দিকে এমন এক ঘৃণাভরা এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, যা রহিম চাচার সেই দুর্বল হৃদয়ের জন্য এক অচেনা ও ক্রূর আঘাত ছিল। আমিনার চোখ থেকে এখন জলের ধারা থামার নাম নিচ্ছিল না। তিনি তার সেই ছিঁড়ে যাওয়া পাটের ব্যাগটিকে আরও শক্ত করে বুকের কাছে চেপে ধরলেন, যার ভেতর তিনি তার বৌমার জন্য সেই নিজের হাতে তৈরি কাঠের বাক্স এবং নিজের পুরনো রূপোর তাবিজ নিয়ে এসেছিলেন। তারা এখন খুব ভালোভাবে বুঝতে পারছিলেন যে এই চকচকে এবং মিথ্যে জগতে তাদের এবং তাদের সেই পবিত্র ভালোবাসার কোনো মূল্য নেই। এই ক্লাব বাইরে থেকে যতটা সুন্দর ছিল, এর পেছনের সিঁড়িগুলো ঠিক ততটাই ঠান্ডা এবং ভয়ঙ্কর ছিল। তারিকের মুখ রাগে সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল এবং তার নিঃশ্বাস খুব দ্রুত পড়ছিল। সে তার বাবা মায়ের সামনে এক হিংস্র সাপদের মতো আচরণ করছিল, যে নিজের শিকারকে ছিঁড়ে খাওয়ার জন্য একেবারে প্রস্তুত। সে সেই জাঁকজমকপূর্ণ হল থেকে অনেক দূরে এই অন্ধকার সিঁড়িতে চলে এসেছিল, যেখানে এখন কেউ তাকে দেখতে পাবে না। সে তার সেই মিথ্যে সম্মান এবং সেই নকল অনাথ হওয়ার গল্পকে বাঁচানোর জন্য যে কোনো সীমানা পার করতে প্রস্তুত ছিল। রহিম চাচা এবং আমিনা কেবল নীরবে নিচের দিকে তাকিয়েছিলেন। তারা নিজের ছেলের চোখেই সেই ভয়ঙ্কর ঘৃণা দেখে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। এই শহরের সেই চাকচিক্য তাদের কাছে এখন এক গভীর ও কালো অন্ধকারে পরিণত হয়েছিল। তারা সেই ভাঙা ঘরে বসে যে স্বপ্ন বুনেছিলেন, তা আজ এই বিশাল ভবনের ঠান্ডা ও শক্ত সিঁড়িতে নির্দয়ভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আর এর পরে যা ঘটতে চলেছিল, তা তাদের সেই অবশিষ্ট বিশ্বাসকেও চিরতরে ছাই করে দিতে চলেছিল। তারিক তার বাবার কাঁধ ধরে জোরে ঝাঁকিয়ে তাকে সেই ঠান্ডা ও নির্জন সিঁড়ির গভীর অন্ধকার অংশে ধাক্কা দিল। আমিনা তার স্বামীকে এভাবে অপমানিত হতে দেখে কেঁদে উঠলেন এবং তার পেছনে ছুটে গেলেন। সেখানকার শান্ত পরিবেশে কেবল তারিকের ভারী নিঃশ্বাস এবং তার চামড়ার জুতোর খটখট শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। সে ঘুরে সেই দুই বৃদ্ধ মুখের দিকে এমনভাবে তাকালো যেন তারা তার সবচেয়ে বড় শত্রু। তার ভেতরে লালন করা সেই সমস্ত মিথ্যে অহংকার এখন সম্পূর্ণ নগ্ন হয়ে বাইরে চলে এসেছিল। আর তোমরা দুজনে এখানে কি মরতে এসেছ? তারিকের গলায় বিষ মেশানো ছিল এবং সে দাঁতে দাঁত চেপে বলল, আমি কি পরিষ্কার করে বলিনি যে আমার এই নতুন জীবনের সাথে তোমাদের কোনো সম্পর্ক রাখা চলবে না? আমার এত বড় হাই প্রোফাইল বিয়েতে এই ভিখারিদের মতো অবস্থায় এসে তোমরা কি প্রমাণ করতে চাইছো? রহিম চাচার চোখ ফেটে জল আসছিল। তারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিলেন না যে এটি সেই ছেলে যার জন্য তারা নিজেদের পুরো জীবন এক অন্ধকার ঘরে আধপেটা খেয়ে কাটিয়ে দিয়েছিলেন। আমিনা কাঁপা হাতে সেই পুরনো পাটের ব্যাগটি এগিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমরা তো শুধু তোমাকে এই বরের সাজে একবার প্রাণ ভরে দেখতে চেয়েছিলাম। আমরা তোমার নতুন বৌমার জন্য এই কাঠের বাক্স আর পুরনো তাবিজ নিয়ে এসেছিলাম। তাদের চোখ থেকে গড়িয়ে পড়া জল তাদের বলিরেখা ভরা গাল ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু তারিকের চোখে তার মায়ের এই অমূল্য ও পবিত্র কান্নার জন্য কোনো সম্মান বা মায়া ছিল না, বরং সে তাদের এই সরলতা এবং দারিদ্র্য দেখে আরও বেশি বিরক্ত হচ্ছিল। তারিক সেই ব্যাগটিকে অত্যন্ত ঘৃণার চোখে দেখল এবং এক ঝটকায় আমিনার হাত থেকে তা ছিনিয়ে নিল। কি আছে এতে? তোমাদের সেই গ্রামের সস্তা কাঠ আর পুরনো লোহালক্কড়? আমার হবু স্ত্রী কোটি কোটি টাকার হিলেতে মোড়া,
তার তোমাদের এই আবর্জনার কোনো প্রয়োজন নেই। এই বলে তারিক সেই ব্যাগটি খুব জোরে সিঁড়ির নিচে ছুঁড়ে ফেলল। ব্যাগের মুখ খুলে গেল এবং তার ভেতরে রাখা সেই খোদাই করা কাঠের বাক্সটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর সেই পুরনো রূপোর তাবিজ ওই ঠান্ডা সিঁড়িতে বিশ্রীভাবে গড়িয়ে পড়ল। রহিম চাচার হৃদয় এটা দেখে পুরোপুরি টুকরো টুকরো হয়ে গেল। ওই বাক্সটি ছিল তাদের কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রম, রাতের ঘুম নষ্ট করা এবং তাদের চোখের অবশিষ্ট আলোর শেষ ফল। তিনি হাঁটুর ভরে সিঁড়িতে বসে পড়লেন এবং নিজের কাঁপা হাতে সেই কাঠের টুকরোগুলো গোছাতে লাগলেন। তার চোখ থেকে কান্নার এক নীরব ধারা বইতে লাগল, যা ওই ভাঙা কাঠে মিশে গেল। এক বাবার সেই গর্ব এবং সেই সমস্ত নিঃস্বার্থ ভালোবাসা নিজেরই ছেলের ওই নিষ্ঠুর জুতোর তলায় নির্মমভাবে পিষ্ট হচ্ছিল। তোমরা আমার জীবনটাকে নরক বানানোর কসম খেয়েছ নাকি? তারিক তাদের ওপর চিৎকার করে বলল। আমি আমার শ্বশুর আর আমার হবু স্ত্রীকে বলেছি যে আমি একজন অনাথ। যদি কেউ তোমাদের এখানে দেখে ফেলে এবং এটা জেনে যায় যে তোমরা আমার বাবা মা, তাহলে আমার এই কোটি টাকার বিয়ে আর আমার এই সমস্ত কেরিয়ার এক মুহূর্তে ধুলোয় মিশে যাবে। তোমরা কি আমার এই সাফল্য দেখে জ্বলো, যে আমাকে এই ধরনের আসরে গোটা বিশ্বের সামনে বেইজ্জত করার জন্য এত দূর চলে এসেছ? রহিম চাচা মাটি থেকে তার লাল চোখ তুললেন এবং খুব দুর্বল কিন্তু ভারী গলায় বললেন, আমরা তোমার জন্য নিজেদের ঘাম রক্তে পরিণত করেছি তারিক। তোমার পড়াশোনার জন্য তোমার মা নিজের কানের চিকিৎসা করায়নি বলে আজ এক কানে শুনতে পায় না। তুমি কি সেই সব আত্মত্যাগ এত সহজে ভুলে গেলে? কিন্তু তারিকের মনে এই আবেগপূর্ণ কথার কোনো প্রভাব পড়ছিল না। তার মাথায় শুধু টাকা, তার সেই মিথ্যে সামাজিক প্রতিষ্ঠা এবং এই বিলাসবহুল জগতে নিজের জায়গা ধরে রাখার অন্ধ এবং স্বার্থপর দৌড় সম্পূর্ণভাবে গ্রাস করেছিল। কিসের আত্মত্যাগ? এ তো প্রত্যেক বাবা মায়ের ডিউটি। তারিক অত্যন্ত নির্দয়ভাবে উত্তর দিল, আমি আমার এই জায়গা নিজের মেধা আর নিজের যোগ্যতার জোরে অর্জন করেছি, তোমাদের ওই সস্তা চাল আর ওই ভাঙা ঘরের কারণে নয়। আমার তোমাদের আর কোনো প্রয়োজন নেই। আমি এখন এই এলিট ক্লাসের অংশ এবং তোমরা আমার এই চমৎকার কেরিয়ারের উপর এক অভিশাপ এবং নোংরা দাগ ছাড়া আর কিছুই নও। আমিনা নিজের ছেলের মুখ থেকে এই ভয়ঙ্কর সত্যি শুনে ধাক্কা খেয়ে দেওয়ালের ভরসায় নিচে বসে পড়লেন। তার মনে হল যেন তার বুকে কেউ এক ধারালো কাঁচি বসিয়ে দিয়েছে। রহিম চাচা তার স্ত্রীকে এভাবে পড়ে যেতে দেখে রাগ ও দুঃখে উঠে দাঁড়ালেন। তিনি তারিককে বোঝানোর জন্য তার হাত এগিয়ে দিলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই তারিক খুব জোরে তার বুকে ধাক্কা মারল। রহিম চাচার বৃদ্ধ এবং দুর্বল শরীর এই আকস্মিক আঘাত একেবারেই সহ্য করতে পারল না। রহিম চাচা সোজা গিয়ে পেছনে সেই শক্ত এবং ঠান্ডা সিঁড়ির রেলিংয়ে ধাক্কা খেলেন এবং মেঝেতে ছিটকে পড়লেন। তার কপাল এবং কনুইয়ে খুব চোট লাগল, কিন্তু এই শারীরিক ব্যথা সেই মানসিক ব্যথার কাছে কিছুই ছিল না, যা তার নিজের ছেলে তাকে এইমাত্র দিয়েছিল। আমিনা জোরে আর্তনাদ করে উঠেন এবং তার স্বামীর দিকে ছুটে গিয়ে তার রক্তঝরা কপালে হাত রাখলেন। তারিক এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, কিন্তু তারপর সে তার মুখে এক কঠোর এবং নির্দয় ভাব এনে তাদের সেখান থেকে চলে যাওয়ার হুকুম দিল। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও এবং দ্বিতীয়বার কখনো আমার জীবনে নিজেদের এই মানহুস চেহারা দেখাবে না, না হলে সিকিউরিটি ডেকে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এবং পুলিশের হাতে তুলে দেব। আমি কোনো মতেই আমার এই লাইফস্টাইলকে তোমাদের মতো নোংরা এবং আনকালচার্ড মানুষের কারণে নষ্ট হতে দেব না। এই বলে সে আর পেছনে না ফিরে আবার সেই আলোর হলের দিকে ফিরে গেল। সিঁড়িতে এখন এক ভয়ঙ্কর নীরবতা নেমে এসেছিল। সেখানে কেবল আমিনার ডুকরে কাদা এবং রহিম চাচার ভারী নিঃশ্বাস প্রতিধ্বনিত হচ্ছিল। তারা দুজনেই মেঝেতে বসেছিলেন, পুরোপুরিভাবে ভেঙে পড়া, অপমানিত এবং নিজেরই সন্তানের দ্বারা নির্মমভাবে প্রত্যাখ্যাত। যে ছেলেকে তারা নিজেদের বার্ধক্যে লাঠি ভেবেছিলেন, সেই আজ তাদের এই অচেনা এবং নির্দয় শহরের অন্ধকারে মরার জন্য একা ফেলে গিয়েছিল। তাদের সেই সমস্ত রঙিন স্বপ্ন যা তারা এই বিয়ের জন্য বুনেছিলেন, তা এখন এক ভয়ঙ্কর এবং হাড়হিম করা সত্যে পরিণত হয়েছিল। রহিম চাচা কষ্টে দেয়ালের ভরসা নিয়ে নিজেকে ওঠালেন এবং তারপর আমিনাকেও নিজের পায়ে দাঁড় করালেন। তাদের চোখে এখন জল ছিল না, বরং এক এমন গভীর ও নীরব শূন্যতা ছিল যেখানে সব আশা মরে গিয়েছিল। তাদের মনে হল যে হয়তো এটি তাদের পূর্বজন্মের কোনো পাপের ফল, যার এত ভয়ঙ্কর শাস্তি তারা এই বয়সে পাচ্ছেন। তারা কোনো অভিযোগ না করে এবং কাউকে গালমন্দ না করে চুপচাপ নিজেদের এই দুর্ভাগ্য এবং এই চরম অপমানকে এক সত্যিকারের বিশ্বাসীর মতো মেনে নিলেন।
তারা ধীরে ধীরে ঝুঁকে সেই মেঝে থেকে নিজেদের কাঠের ভাঙা বাক্সটি গোছালেন, যাতে এখন তার চোখের জলের পাশাপাশি মেঝের ধুলোও লেগে গিয়েছিল। আমিনা সেই রূপোর তাবিজটি তুললেন, যা এখন তার কাছে কোনো ভারী লোহার শিকলের মতো লাগছিল। তিনি সেই ছেঁড়া পাটের ব্যাগটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং একে অপরের হাত ধরে সেই ফায়ার এক্সিটের দরজার দিকে এগোতে লাগলেন। তাদের পায়ে এখন আর কোনো জোর অবশিষ্ট ছিল না। তারা শুধু কোনো মতে নিজেদের বেঁচে থাকা সম্মান এবং প্রাণ নিয়ে সেই অশুভ জায়গা থেকে পালিয়ে যেতে চাইছিলেন। তারা সেই বিলাসবহুল ক্লাবের পেছনের দরজা দিয়ে বাইরে সেই ঠান্ডা এবং অন্ধকার রাস্তায় বেরিয়ে এলেন। কলকাতার রাস্তায় তখনও গাড়িগুলো দ্রুত গতিতে ছুটছিল, কিন্তু সেই দুই বৃদ্ধ মানুষের জন্য এই দুনিয়াটা যেন হঠাৎ করেই থেমে গিয়েছিল। রাস্তার ধারে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলোয় তাদের ক্লান্ত এবং উদাস মুখ খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তারা কোনো গন্তব্য ছাড়াই কেবল সেই দীর্ঘ রাস্তায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। তাদের পেছনে সেই বিশাল বিয়ের উৎসব তার পূর্ণ চাকচিক্যের সাথে চলছিল। ক্লাবের ভেতর বাজতে থাকা সেই ডিজে এবং আনন্দে ভরা সঙ্গীতের আওয়াজ তখনও বাতাসে ভেসে তাদের কাছে পৌঁছচ্ছিল। ভেতরে মানুষ নাচছিল, দামি খাবারের স্বাদ নিচ্ছিল এবং এক নতুন জীবনের শুরুর উদযাপন করছিল। আর বাইরে সেই বৃদ্ধ বাবা মা নিজেদের জীবনের সবচেয়ে বড় এবং তিক্ত হারের সম্মুখীন হচ্ছিলেন। এটি কেমন অদ্ভুত এবং নিষ্ঠুর নিয়তি ছিল যে যারা সেই জীবনকে জন্ম দিয়েছিল আজ তাদেরকেই সেই জীবনের সবচেয়ে বড় দিনে ঘাড় ধাক্কা দিয়ে এক পথের ভিখারির মতো বাইরে বের করে দেওয়া হয়েছিল। আমিনা মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলেন যে তার ছেলে যতই পাষাণ হয়ে যাক না কেন, সে যেন সর্বদা সুখে থাকে। এক মায়ের হৃদয় কখনো তার সন্তানকে বদদোয়া দিতে পারে না। তিনি ভাবছিলেন যে হয়তো তাদের লালন পালনেই কোনো ঘাটতি রয়ে গিয়েছিল, বা হয়তো এটাই তাদের নসিব ছিল যে তাদেরই নিজেদের ছেলের বিয়েতে এমন ভয়ঙ্কর অপমানের সম্মুখীন হতে হলো। তিনি নিজের চোখের জল মুছে এই দুঃখকে নিজের কপালের লিখন বলে মেনে নিলেন। রহিম চাচার মনে এখন তার গ্রামের সেই পুরনো এবং টিনের চালের ঘরের ছবি ভেসে উঠছিল। সেখানে কোনো চাকচিক্য ছিল না, কোনো মিথ্যে জাঁকজমক ছিল না, কিন্তু সেখানে শান্তি ছিল। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আর কখনো এই শহরে ফিরে আসবেন না এবং তারিককে তার এই মিথ্যে এবং লোভী দুনিয়ায় চিরতরে একা ছেড়ে দেবেন। তিনি তার স্ত্রীর কাঁধে তার ভারী হাত রাখলেন এবং কিছু না বলেই তাকে এই সান্ত্বনা দিলেন যে ছেলে তাদের পর করে দিলেও তারা দুজনে এখনও একে অপরের সাথে আছেন। রাতের সেই ধোঁয়াটে বাতাস তাদের বৃদ্ধ এবং দুর্বল শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। দুজনেই সকাল থেকে একদানাও খাবার খাননি এবং এই ভয়ঙ্কর মানসিক আঘাত তাদের সমস্ত অবশিষ্ট শারীরিক এবং মানসিক শক্তি পুরোপুরি শুষে নিয়েছিল। রহিম চাচার সেই কপাল থেকে অল্প অল্প রক্ত ঝরছিল, যেখানে তারিকের ধাক্কায় তার চোট লেগেছিল, কিন্তু তারা ব্যথার কোনো পরোয়া না করেই কেবল হেঁটে যাচ্ছিলেন। তাদের প্রতিটি পদক্ষেপে ক্লাবের সেই আলো তাদের পেছনে আরও দূরে চলে যাচ্ছিল, কিন্তু তারা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন যে সেই অন্ধকার সিঁড়িতে যখন তাদের নিজেদের ছেলেই তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তখন সেখানে আরও একজোড়া কান উপস্থিত ছিল যারা এই পুরো ভয়ঙ্কর দৃশ্য আড়াল থেকে শুনেছিল। সেটি ছিল তারিকের সেই ভয়ঙ্কর এবং জঘন্য রূপ যা সে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন সেই সত্য এমন এক মানুষের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গিয়েছিল যার হাতেই তারিকের কেরিয়ারের চাবিকাঠি ছিল। কর্মের সেই চাকা উল্টো দিকে ঘুরতে চলেছিল। স্নেহা তার জাঁকজমকপূর্ণ এবং শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, যা সোজা সেই নির্জন ফায়ার এক্সিটের ঠিক ওপরেই ছিল। সে ভারী সোনার গয়না এবং সোনালি রঙের এক দামি ডিজাইনার লেহেঙ্গা পরেছিল। বিয়ের মণ্ডপে যাওয়ার আগে কিছুক্ষণের শান্তি এবং তাজা বাতাসের জন্য সে সেখানে এসেছিল, কিন্তু হঠাৎ তার কানে নিচ থেকে আসা কিছু তীক্ষ্ণ এবং রাগী আওয়াজ ভেসে আসে। যখন সে ব্যালকনির রেলিং থেকে নিচে উঁকি মেরে দেখল, তখন তার পায়ের তলা থেকে মাটি সম্পূর্ণ সরে গেল এবং তার নিঃশ্বাস সেখানেই আটকে গেল। নিচে সেই ঠান্ডা সিঁড়িতে তার হবু স্বামী তারিক দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখ সেই হাসি খুশি এবং ভদ্র তারিকের থেকে সম্পূর্ণ আলাদা ছিল যাকে সে চিনত। তার মুখ রাগে ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে গিয়েছিল, আর সে খুব সাধারণ এবং গরিব দেখতে দুজন বৃদ্ধের ওপর খুব অসভ্যভাবে চিৎকার করছিল।
স্নেহা চোখ কোচকে সেই আবছা আলোতে দেখল, এবং যখন তারিকের মুখ থেকে বাবা মা শব্দটি বেরোল, তখন স্নেহার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ দৌড়ে গেল। তারিক তো নিজেকে অনাথ বলেছিল। সে দেখল কিভাবে তারিক সেই বৃদ্ধার হাত থেকে একটি পুরনো পাটের ব্যাগ নিষ্ঠুরভাবে ছিনিয়ে নিয়ে নিচে ছুঁড়ে ফেলল। সেই ব্যাগ থেকে একটি কাঠের বাক্স ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং একটি পুরনো রূপোর তাবিজ মেঝেতে গড়িয়ে পড়ল। এরপর যা হলো তা স্নেহার আত্মাকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিল। তারিক সেই দুর্বল এবং বৃদ্ধ মানুষটির বুকে খুব জোরে ধাক্কা মারল, যার ফলে তিনি সোজা রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেলেন। স্নেহার মুখ থেকে এক চাপা চিৎকার বেরিয়ে এলো এবং সে তার কাঁপা হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। স্নেহার হৃদয় যেন কোনো কাঁচের আয়নার মতো ভেঙে চুরমার হয়ে গেল। যে মানুষটিকে সে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিল, সে ভেতর থেকে এতটা নিষ্ঠুর, নীচ এবং স্বার্থপর বেরোবে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। এমন এক ছেলে যে নিজের জন্মদাতা বাবা মাকে নিজের মিথ্যে স্ট্যাটাস এবং টাকার জন্য ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, সে কখনো কোনো স্ত্রী বা পরিবারের সত্যিকারের এবং বিশ্বস্ত রক্ষক কিভাবে হতে পারে? তার মনে তারিকের করা সমস্ত মিথ্যে প্রতিশ্রুতি এবং ভালোবাসার মিষ্টি কথা এখন এক ভয়ঙ্কর বিষের মতো লাগতে শুরু করল। স্নেহা এক অত্যন্ত ধনী এবং প্রভাবশালী ডাক্তারের একমাত্র মেয়ে ছিল, যে তার পুরো জীবন রাজকীয় হালে এবং সোনার চামচ মুখে নিয়ে কাটিয়েছে। কিন্তু তার বাবা মা তাকে সর্বদা মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা, বড়দের সম্মান এবং সম্পর্কের সত্যিকারের মূল্য শিখিয়েছিলেন। তার কাছে পরিবার এবং বাবা মায়ের স্থান যে কোনো জাগতিক সম্পদের চেয়েও অনেক উঁচু এবং পবিত্র। আজ নিজের হবু স্বামীকে এভাবে এক অমানুষ হতে দেখে তার ভেতরের সেই সমস্ত নৈতিক বিশ্বাস এবং বিবেক বিদ্রোহ করতে শুরু করেছিল। তার রক্ত রাগে এবং ঘৃণায় ফুটছিল। সে ব্যালকনি থেকে দেখল যে সেই দুই বৃদ্ধ এবং অসহায় বাবা মা নিজেদের চোখের জল মুছে সেই ছড়িয়ে থাকা জিনিসপত্র গোছাচ্ছেন। তাদের সেই নীরব দুঃখ এবং অপমান স্নেহার মনে এক গভীর ক্ষতের মতো বিঁধছিল। সেই মুহূর্তেই স্নেহা নিজের জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে এই মিথ্যে, ধোঁকাবাজ এবং পাষাণ মানুষের সাথে কবুল বলে কখনোই জীবন জড়াবে না। সমাজ যাই বলুক না কেন, তার ধনী পরিবারের যতই বদনাম হোক না কেন, সে এই ভয়ঙ্কর পাপের অংশীদার হবে না। এক মুহূর্তও নষ্ট না করে স্নেহা দ্রুত ঘুরল এবং নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তার সেই ভারী সোনা এবং পাথরে মোড়ানো লেহেঙ্গা তার গতিকে ধীর করে দিচ্ছিল, কিন্তু তার সংকল্প এখন পাথরের মতো অটল ছিল। সে তার দুই হাত দিয়ে সেই লেহেঙ্গার ভারী ঘের ওপরের দিকে তুলল এবং দ্রুত করিডর দিয়ে ছুটতে লাগল। তার মুখে কোনো নতুন কণের লাজুক হাসি ছিল না, বরং এক প্রতিবাদী রূপ এবং সত্যের এক প্রখর তেজ স্পষ্ট দেখা যাচ্ছিল। যেই স্নেহা সেই বড় এবং বিশাল মূল হলে প্রবেশ করল, সেখানকার কোলাহলপূর্ণ পরিবেশ হঠাৎ শান্ত হতে শুরু করল। অতিথিদের নজর সেই ছুটান্ত কণের উপর আটকে গেল। সে কারো তোয়াক্কা না করে সোনার উপর বাসন এবং অর্কিডের সাজসজ্জার মাঝখান দিয়ে এক ঝড়ের মতো পেরিয়ে যাচ্ছিল। তার বাবা, যিনি কিছু বড় চিকিৎসকের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন, নিজের মেয়েকে এভাবে ছুটতে দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেলেন। তিনি ঘাবড়ে গিয়ে তাকে পেছন থেকে খুব জোরে ডাকলেন, কিন্তু স্নেহা কারও ডাকে কোনো সাড়া দিল না। তার লক্ষ্য কেবল সেই দুজন বৃদ্ধ মানুষ ছিল, যাদের এইমাত্র এই চকচকে দুনিয়া থেকে অত্যন্ত নিষ্ঠুরতার সাথে বের করে দেওয়া হয়েছিল। সে তারিককে হলের অন্য কোণে দাঁড়িয়ে থাকতে দেখল, যে এখন আবার তার মুখে সেই মিথ্যে শালীন হাসি ফুটিয়ে অতিথিদের সাথে কথা বলছিল। স্নেহার চোখে তার জন্য এখন কেবল সীমাহীন ঘৃণা ছিল। সে না থেমে সেই মূল দরজার দিকে এগিয়ে গেল, যা ক্লাবের বাইরে সেই অন্ধকার রাস্তার দিকে যেত। ক্লাবের জাঁকজমকপূর্ণ লবিতে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা এক ছুটন্ত কনেকে দেখে হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারছিল না যে তাকে থামানো উচিত নাকি রাস্তা ছেড়ে দেওয়া উচিত। স্নেহা খুব জোর দিয়ে সেই ভারী কাঁচের দরজাটি ধাক্কা দিল এবং সেই ঠান্ডা ও ধোঁয়াটে রাতের বাতাসে বাইরে বেরিয়ে এলো। বাইরের রাস্তায় গাড়ির শব্দ এবং তীব্র আলো ছিল, কিন্তু তার অস্থির চোখ কেবল সেই দুই ক্লান্ত এবং হেরে যাওয়া বৃদ্ধ মুখকে ওই দীর্ঘ এবং নির্জন রাস্তায় পাগলের মতো খুঁজছিল। তার পায়ে পড়া ভারী এবং উঁচু হিলের জুতো তাকে দৌড়তে খুব কষ্ট দিচ্ছিল। স্নেহা এক মুহূর্তের জন্য কিছু না ভেবেই নিজের জুতো সেখানেই রাস্তায় খুলে ছুঁড়ে ফেলল এবং খালি পায়ে সেই শক্ত ও পিচ ঢালা রাস্তায় ছুটতে শুরু করল।
তার পায়ে ছোট পাথর বিঁধছিল এবং তার সেই দামি লেহেঙ্গা রাস্তার ধুলো এবং ময়লায় পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু তার কাছে এই স্ট্যাটাসের এখন আর কোনো মূল্য ছিল না। তাকে শুধু ওই বাবা মায়ের কাছে পৌঁছতে হবে। রাস্তায় কিছুটা দৌড়ানোর পর অবশেষে ল্যাম্প পোস্টের সেই হলুদ এবং আবঝা আলোতে সে তাদের ছায়া দেখতে পেল। তারা খুব ধীর পায়ে একে অপরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন। রহিম চাচা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কারণ তার মাথা এবং হাঁটুতে তারিকের ধাক্কায় চোট লেগেছিল। এই দৃশ্য দেখে স্নেহার চোখ ফেটে কান্না এলো। তার হৃদয় সেই পিতার কষ্ট অনুভব করে ডুকরে কাঁদছিল, যাকে তার নিজের রক্তই এত গভীর এবং ভয়ঙ্কর আঘাত দিয়েছিল। স্নেহা নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে খুব উচ্চ স্বরে এবং কাঁপা গলায় তাদের ডাকল, দাঁড়ান, দয়া করে একটু দাঁড়ান। তার এই যন্ত্রণাদায়ক ডাক রাতের সেই নীরবতা ভেদ করে রহিম চাচা এবং আমিনার কানে পৌঁছল। দুই বৃদ্ধ ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে তাকালেন। তাদের অবাক এবং ভীত চোখ দেখল যে এক অত্যন্ত সুন্দরী এবং অভিজাত কনে, যার সোনালী পোশাক পুরোপুরি ধুলোয় মেখে গেছে, খালি পায়ে তাদের দিকে পাগলের মতো ছুটে আসছে। তারা বুঝতে পারছিলেন না যে এসব কী এবং কেন হচ্ছে। স্নেহা হাঁপাতে হাঁপাতে তাদের একেবারে কাছে পৌঁছল এবং তাদের সামনে এসে থামল। তার বুক খুব দ্রুত ওঠানামা করছিল এবং তার ফর্সা পা থেকে অল্প রক্ত ঝরছিল। আমিনা খুব ভয়ে তার স্বামীর পেছনে লুকোনোর চেষ্টা করলেন, কারণ তার মনে হলো যে এটি হয়তো শহরের আরও এক নতুন বিপদ, যা তাদের অপমান করার জন্য তাদের পেছনে এখান পর্যন্ত চলে এসেছে। রহিম চাচা খুব ভীত গলায় জিজ্ঞেস করলেন যে তারা এত গরিব মানুষ, তাদের কি অপরাধ হয়েছে যে সে তাদের থামাচ্ছে? স্নেহা কয়েক মুহূর্তের জন্য তাদের দুজনের মুখের দিকে খুব মনোযোগ এবং সম্মানের সাথে তাকালো। তাদের সেই বলিরেখায় সেই সমস্ত সত্য, সেই হাড়ভাঙা খাটুনি এবং সেই পবিত্র প্রেম দেখতে পেল, যা তারিক কখনো বুঝতে পারেনি। সে দেখল যে আমিনা সেই ছেঁড়া পাটের ব্যাগটি কত শক্ত করে এবং ভালোবাসার সাথে নিজের বুকে জড়িয়ে রেখেছেন। সে বুঝতে পারল যে এই ব্যাগেই তার জন্য সেই মূল্যবান উপহার ছিল, যা তারিক খুব নিষ্ঠুরভাবে লাথি মেরেছিল। স্নেহার মাথা তাদের এই নিঃস্বার্থ প্রেমের সামনে পুরোপুরি অবনত হয়ে গেল। কোনো কথা না বলে স্নেহা নিজের সেই ভারী এবং দামি লেহেঙ্গার পরোয়া না করে ওই দুই বৃদ্ধের সামনে সেই ধুলোভরা এবং নোংরা রাস্তায় বসে পড়ল। সে নিজের দুই হাত বাড়ালো এবং শ্রদ্ধাভরে রহিম চাচা এবং আমিনার ধুলোয় মাখা পা ছুঁয়ে তাদের সালাম করে দোয়া চাইল। এই দৃশ্য এতটাই শক্তিশালী এবং আবেগপূর্ণ ছিল যে আকাশের ফেরেশতারাও হয়তো এই দৃশ্য দেখে নিজেদের চোখ থেকে আনন্দ ও সম্মানের জল ফেলছিলেন। এটি ছিল সত্য মানবতা এবং বিবেকের এক পরম জয়। রহিম চাচা এবং আমিনা পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। এক এত ধনী এবং বড় ঘরের মেয়ে যে আজ রাতে তারিকের স্ত্রী হতে চলেছিল, সে রাস্তার ঠিক মাঝখানে তাদের নোংরা পায়ে হাত রেখে সম্মান জানাচ্ছে। আমিনার কাপা হাত সাথে সাথে এগিয়ে গিয়ে স্নেহার মাথা ছুল এবং তাকে কাঁদতে কাঁদতে উঠতে বলল। তারা বুঝতে পারছিলেন না যে সম্মান তাদের নিজের ছেলে দেয়নি, তা এক সম্পূর্ণ অপরিচিত মেয়ে পূর্ণ শ্রদ্ধার সাথে কেন দিচ্ছে। স্নেহা অশ্রুভেজা চোখ তুলল এবং ভারী গলায় বলল, চাচা, আমাকে ক্ষমা করে দিন। আমি ওপর থেকে সেই সব শুনেছি যা ওই অমানুষটা আপনাদের সাথে করেছে। সে যাকে আপনারা নিজের ছেলে বলেন, সে এক স্বার্থপর এবং ঘৃণ্য প্রতারক। সে আমার এবং আমার পরিবারের কাছে মিথ্যে বলেছিল যে আপনারা দুজনে এই দুনিয়ায় নেই। আমার এটা একেবারেই জানা ছিল না যে সে নিজের জন্মদাতা বাবা মায়ের সাথে এমন ভয়ঙ্কর নিষ্ঠুর এবং অসভ্য আচরণ করতে পারে। আমিনা এবং রহিম চাচার চোখ দিয়ে আবার জলের ধারা নামতে শুরু করল। এটা সত্যি ছিল যে তাদের ছেলে একজন বেঈমান মানুষে পরিণত হয়েছে, কিন্তু এই সত্যি অন্য কারো মুখ থেকে শোনা তাদের জন্য আরও বেশি হৃদয় বিদারক ছিল। স্নেহা আরও বলল, যে ঘরে বাবা মায়ের কদর নেই, সেখানে রহমতও কখনো বর্ষিত হয় না। যে মানুষ নিজের মিথ্যে স্ট্যাটাস এবং কেরিয়ারের জন্য নিজের বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারে, সে আমাকে কখনো ভালোবাসা বা নিরাপত্তা দিতে পারে না। আমি এমন বেঈমান মানুষের সাথে কখনো জীবন জড়াতে পারি না। হঠাৎ পেছন থেকে গাড়ি থামার জোরালো শব্দ এলো এবং কিছু মুহূর্তের মধ্যেই স্নেহার পরিবার, তার আত্মীয় স্বজন এবং স্বয়ং তারিক ছুটতে ছুটতে সেখানে পৌঁছল। তারা সবাই এই দৃশ্য দেখে পুরোপুরি অবাক এবং বাকরুদ্ধ ছিল। তারিকের নিঃশ্বাস আটকে গিয়েছিল এবং তার মুখের রং পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে দেখল যে তার হবু ধনী স্ত্রী রাস্তার ধুলোয় বসে আছে এবং তার সেই গরিব বাবা মায়ের হাত ধরে আছে, যাকে সে কয়েক মিনিট আগেই নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলার চেষ্টা করেছিল। তারিকের বোনা সেই সমস্ত মিথ্যে, তার সেই অহংকার এবং তার সেই মেকি জগৎ এখন এক মুহূর্তেই উন্মোচিত হয়ে গিয়েছিল। সবাই বুঝতে পারছিল না যে আসলে রাস্তায় এসব কী নাটক চলছে।
স্নেহা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর জল ছিল না, বরং এক এমন জ্বলন্ত আগুন ছিল যা তারিকের সেই সমস্ত মিথ্যে সাম্রাজ্য পুড়িয়ে ছাই করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল। সে পেছনে ঘুরে তারিকের দিকে তাকালো এবং তার চোখে যে ঘৃণা ছিল তা তারিকের আত্মাকে কাঁপিয়ে দিল। রাতের সেই ধোঁয়াটে বাতাস এখন এক ভয়ঙ্কর তুফানে পরিণত হতে চলেছিল। কর্মের সেই হিসাব যা তারিক ভুলে গিয়েছিল, আজ তাকে তার সবচেয়ে বড় অপরাধের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার জন্য সেই রাস্তায় দাঁড়িয়েছিল। স্নেহা সেই পুরনো ব্যাগের দিকে নিজের হাত বাড়ালো এবং স্থির করল যে আজ সে গোটা দুনিয়ার সামনে এই ভণ্ড এবং নির্দয় ছেলের আসল এবং ঘৃণ্য চেহারা চিরতরে নগ্ন করেই ছাড়বে। রাস্তায় দাঁড়ানো সেই ভিড়ের মাঝে এক ভারী নীরবতা বিরাজ করছিল। স্নেহার বাবা রাগ এবং আশ্চর্যের সাথে নিজের মেয়েকে জিজ্ঞেস করলেন যে এসব কী পাগলামি চলছে এবং সেই গরিব লোকদের সামনে কেন দাঁড়িয়ে আছে। তারিকের মুখ পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল এবং কপাল থেকে ঘাম ঝরছিল। সে ঘাবড়ে গিয়ে এগিয়ে এসে নিজের শ্বশুরকে এক নতুন মিথ্যে গল্প শোনানোর চেষ্টা করল, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরোনোর আগেই স্নেহা হাত তুলে তাকে কড়া গলায় থামার ইশারা করল। বাবা, এরা কোনো ভিখারি বা রাস্তার লোক নয়। স্নেহার গলায় এক বাঘিনীর গর্জন এবং সত্যের প্রতিধ্বনি ছিল। সে তার আঙুল কাঁপতে থাকা রহিম চাচা এবং আমিনার দিকে তাক করল। এরা সেই মানুষের জন্মদাতা বাবা মা যাকে আপনি আজ আমার জীবনের সঙ্গী বানাতে যাচ্ছিলেন। এই ধোঁকাবাজ তারিক আমাদের সবার কাছে মিথ্যে বলেছিল যে এর বাবা মা বন্যায় মারা গেছেন। সত্যিটা হলো এই যে সে নিজের অহংকার এবং টাকার লোভে নিজের বাবা মাকে আজ রাতে ঘাড় ধাক্কা দিয়ে এক কুকুরের মতো বাইরে বের করে দিয়েছে। স্নেহার এই কড়া কথা শুনে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার বাবা, যিনি শহরের এত নামকরা ডাক্তার ছিলেন, তার মুখ খোলা রয়ে গেল। তিনি তার রাগে ভরা চোখ সাথে সাথে তারিকের দিকে ঘোরালেন এবং তার কাছে এই কথার সত্যি জানতে চাইলেন। তারিকের জিভ জড়িয়ে যেতে লাগল এবং সে চোখ লুকিয়ে মাটির দিকে তাকাতে লাগল। তার এই নীরবতাই তার ভয়ঙ্কর অপরাধের সবচেয়ে বড় প্রমাণ দিয়ে দিয়েছিল। সেখানে উপস্থিত সকল অতিথির মুখে তারিকের জন্য কেবল গভীর ঘৃণা এবং ছি ছি রব দেখা যাচ্ছিল। স্নেহা ধীরে ধীরে ঘুরল এবং সে আমিনার কাঁপা হাত থেকে সেই পুরনো ছেঁড়া ব্যাগটি খুব সম্মানের সাথে নিয়ে নিল। সে ব্যাগটি খুলল এবং তার ভেতর থেকে সেই ভাঙা কাঠের টুকরোগুলো বের করল যা রহিম চাচা তার দুর্বল চোখে খোদাই করেছিলেন। তার সাথেই সে সেই পুরনো রূপোর তাবিজটিও বের করল। স্নেহা রাস্তার আলোর সামনে সেই পুরনো জিনিসগুলোকে এমনভাবে উঁচুতে ধরল যেন সেগুলো দুনিয়ার সবচেয়ে অমূল্য রত্ন। তার চোখের জল সেই রূপোর তাবিজের ওপর পড়ে তাকে এক নতুন এবং খাঁটি উজ্জ্বলতা দিচ্ছিল। বিনা দ্বিধায় স্নেহা নিজের গলায় পড়া সেই কোটি কোটি টাকার দামি হীরের নেকলেসটি খুলে ফেলে দিল এবং সেটি সেখানেই ধুলোয় ছুঁড়ে ফেলে দিল। এরপর সে আমিনার সেই পুরনো এবং কালো হয়ে যাওয়া রূপোর তাবিজটি নিজের গলায় খুব ভালোবাসা এবং গর্বের সাথে পড়ে নিল। সেখানে দাঁড়িয়ে থাকা সকলে ধনী কোণের এই দুর্দান্ত সিদ্ধান্ত দেখে পুরোপুরি স্তম্ভিত ছিল। স্নেহা আমিনার দিকে তাকিয়ে বলল, চাচি, এক উপযুক্ত বৌমার জন্য শাশুড়ির এই আশীর্বাদ দুনিয়ার যে কোনো হীরের চেয়েও মূল্যবান। স্নেহা তারপর নিজের ঘৃণাভরা দৃষ্টি তারিকের ভীত মুখের উপর স্থির করল এবং খুব দৃঢ় গলায় নিজের চূড়ান্ত সিদ্ধান্ত শোনাল। সে বলল, আমি আজ এই মুহূর্তে এবং এই রাস্তাতেই এই নীচ মানুষের সাথে আমার এই মিথ্যে বিয়ে চিরতরে ক্যান্সেল করছি। যে মানুষ নিজের সেই বাবা মায়ের হতে পারল না, যারা তাকে রক্ত জল করে বড় করেছে, সে টাকার জন্য আমাকেও খুব সহজে বিক্রি করে দিতে পারে। আমি এমন এক প্রতারকের সাথে নিজের জীবন নষ্ট করতে পারি না, যার ভিত্তি এত বড় বেইমানি এবং পাপের ওপর দাঁড়িয়ে আছে। স্নেহার বাবা, যিনি প্রথমেই গোলমাল নিয়ে খুব বেশি লজ্জিত ছিলেন, নিজের মেয়ের এই সাহসী সিদ্ধান্ত শুনে গর্বে বুক ফুলিয়ে উঠলেন। তিনি এগিয়ে গিয়ে নিজের মেয়ের মাথায় ভালোবেসে হাত রাখলেন এবং তার এই সাহসী সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানালেন। তিনি তারিকের দিকে ঘৃণার চোখে তাকিয়ে বললেন যে তিনি খুশি যে তার মেয়ের জীবন এক লোভী জানোয়ারের হাতে যাওয়ার থেকে বেঁচে গেল। তিনি নিজের সিকিউরিটিকে সাথে সাথে আদেশ দিলেন যে তারিক এবং তার চামচাদের তাদের এই ক্লাবের সীমানা থেকে চিরতরে বের করে দেওয়া হোক। ক্যারিয়ার, উচ্চ সামাজিক প্রতিপত্তি এবং নিজের সমস্ত রঙিন স্বপ্ন এভাবে মাটিতে মিশে যেতে দেখে তারিক পুরোপুরি ভেঙে পড়ল। তার সমস্ত মিথ্যে অহংকার এবং দম্ভ এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে সেই নোংরা রাস্তায় পড়ে গেল এবং হাত জোড় করে স্নেহা এবং তার বাবার কাছে ভিক্ষা চাইতে লাগল। সে কাকুতি মিনতি করে বলল যে তার খুব বড় ভুল হয়ে গেছে এবং সে এখন থেকে সব কিছু ঠিক করে দেবে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তার এই নকল অনুতাপ এবং এই কুম্ভীরাশ্রু কারো উপর কোনো প্রভাব ফেলবে না।
যখন তারিক দেখল যে স্নেহার পরিবারের মনে তার জন্য বিন্দুমাত্র দয়া নেই, তখন সে নিজের সেই বৃদ্ধ বাবা মায়ের পায়ের দিকে হামাগুড়ি দিয়ে গেল, যাদের সে সিঁড়িতে ধাক্কা মেরেছিল। সে রহিম চাচার ময়লা পা শক্ত করে ধরল এবং কাঁদতে কাঁদতে ক্ষমার ভিক্ষা চাইতে লাগল। আমাকে মাফ করে দিন আব্বা, আমাকে মাফ করে দাও মা। সে পাগলের মতো বিলাপ করছিল। আমি এই শহরের চাকচিক্য আর টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। দয়া করে আমাকে নিজের ছেলে ভেবে শেষবারের মতো মাফ করে দিন। রহিম চাচা এবং আমিনার মনে নিজের ছেলেকে এভাবে রাস্তায় কাঁদতে এবং কাকুতি মিনতি করতে দেখে খুব গভীর কষ্ট হচ্ছিল। বাবা মায়ের হৃদয় কখনো নিজের সন্তানকে চরম বিপদে দেখতে পারে না। আমিনা কাপা হাতে তারিকের মাথা ছোলেন এবং তাকে কাঁদতে বারণ করলেন। কিন্তু রহিম চাচা খুব শান্ত গলায় বললেন, বাবা, আমরা তো তোমাকে সেই সিঁড়িতেই মাফ করে দিয়েছিলাম, কিন্তু তুমি যে ভয়ঙ্কর বেইমানি করেছ তার আসল শাস্তি আমরা নই, বরং ওপরওয়ালা এবং তোমার নিজের কর্ম দিচ্ছে। কৃতকর্মের ফল প্রত্যেক মানুষকে এই দুনিয়াতেই ভোগ করতে হয়। এরপর স্নেহা খুব সম্মানের সাথে এগিয়ে এসে রহিম চাচা এবং আমিনার হাত ধরল। সে খুব মিষ্টি গলায় তাদের বলল যে যদিও তাদের নিজের ছেলে তাদের শেষ বয়সের লাঠি হতে পারেনি, কিন্তু আজ থেকে তারা তাকে নিজেদের মেয়ে ভাবতে পারেন। স্নেহা বলল যে সে তাদের ওই লোভী মানুষের সাথে এই অচেনা শহরে একা ছেড়ে দেবে না। সে নিজের বাবাকে অনুরোধ করল যে তারা যেন এই দুই বৃদ্ধকে সম্মানসহ তাদের বাড়িতে নিয়ে যান, যাতে তারা তাদের বাকি জীবন বিনা অপমানে শান্তিতে কাটাতে পারেন। কিন্তু রহিম চাচা খুব নম্রতা এবং আত্মমর্যাদার সাথে স্নেহার এই মহান প্রস্তাব হাত জোর করে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন যে শহরের বড় বাড়িতে গিয়ে থাকা তাদের গ্রামের অভ্যাসের একেবারে বিরুদ্ধ। তারা স্নেহাকে তার এই মহান সাহস এবং সত্যের পথে চলার জন্য অনেক দোয়া করলেন। তারা বললেন যে স্নেহার মতো আদর্শ মেয়ে যে বাড়িতেই যাবে সেই বাড়ি আলো হয়ে যাবে। তারা এখন নিজেদের সেই শান্তিময় টিনের ঘরেই ফিরে যেতে চান, যেখানে অন্তত কোনো মিথ্যে জাঁকজমক বা ধোঁকা ছিল না। স্নেহার বাবা রহিম চাচার এই আত্মমর্যাদার খুব গভীর সম্মান করলেন। তিনি সাথে সাথে নিজের এসি গাড়ির ব্যবস্থা করলেন, যাতে ওই দুই বৃদ্ধ বিনা কষ্টে তাদের গ্রামে ফিরে যেতে পারেন। তিনি ড্রাইভারকে কড়া নির্দেশ দিলেন যে রাস্তায় তাদের যেন কোনো অসুবিধা না হয়। আমিনা আরেকবার স্নেহার কপালে চুমু খেলেন এবং নিজের অশ্রুসিক্ত চোখে তাকে শেষ বিদায় জানালেন। তাদের সেই পুরনো পাটের ব্যাগ এখন খালি ছিল, কিন্তু তাদের হৃদয় স্নেহার জন্য অপরিসীম দোয়া এবং সম্মানে ভরে উঠেছিল। সেই বিলাসবহুল গাড়ি ধীরে ধীরে ওই দীর্ঘ এবং শান্ত রাস্তায় এগিয়ে চলল। স্নেহা সেখানেই রাস্তার ধারে খালি পায়ে দাঁড়িয়ে ততক্ষণ সেই গাড়ির দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না সেটি দৃষ্টির আড়ালে চলে গেল। তার গলায় জলজল করা সেই পুরনো রূপোর তাবিজ তাকে সারা জীবন এই রাতের কথা মনে করাবে। সে এমন এক ভয়ঙ্কর এবং স্বার্থপর সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করেছিল, যা তার জীবনকে নরক বানিয়ে দিত। পেছনে তারিক তখনও রাস্তায় বসে নিজের বরবাদ হওয়া ক্যারিয়ার এবং কালো কর্মের ওপর বিলাপ করছিল। পরের দিন সকালে কলকাতার সমস্ত প্রধান সংবাদ মাধ্যমে সেই হাই প্রোফাইল বিয়ে ভাঙার এবং তারিকের আসল রূপের খবর পুরো মাত্রায় ছেয়ে গিয়েছিল। শহরের যে এলিট সমাজে তারিক নিজের মিথ্যে পরিচয় বানিয়েছিল, সেখানে এখন তাকে কেবল বয়কটের নজরে দেখা হচ্ছিল। তার শ্বশুর শুধু সেই বিয়েই ভেঙে দেননি, বরং নিজের প্রভাব খাটিয়ে তারিককে ফার্ম থেকেও সাথে সাথে বের করে দিয়েছিলেন। আভিজাত্য আর প্রতিপত্তির যে কাচের মহল সে নিজের বাবা মায়ের দীর্ঘশ্বাসের ওপর দাঁড় করিয়েছিল, তা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। অন্যদিকে পলাশপুরের সেই ছোট এবং শান্ত গ্রামে রহিম চাচার পুরনো কাঠখোদাইয়ের যন্ত্র আবার তার চেনা ছন্দে চলতে শুরু করেছিল। সেখানে কোনো দামি ঝাড়বাতি বা এসি ছিল না, কিন্তু সেখানে মনের এক অসীম তৃপ্তি ছিল। আমিনা সেই ধোয়ার চুলাতেই চা বানাচ্ছিলেন এবং তাদের মুখে এখন আর কোনো ক্ষোভ না। তারা তাদের ছেলের তিক্ত স্মৃতিগুলোকে এক খারাপ স্বপ্নের মতো মুছে ফেলেছিলেন। তাদের ওপরওয়ালা এবং কর্মের নিয়মের ওপর বিশ্বাস আরও বেশি গভীর এবং অটল হয়ে উঠেছিল, যা তাদের সঠিক সময়ে ন্যায় বিচার দিয়েছিল। এই গল্প সমাজের প্রতিটি সেই অকৃতজ্ঞ মানুষের জন্য এক অনেক বড় সতর্কবার্তা, যে স্ট্যাটাসের নেশায় নিজের জন্মদাতাকে অস্বীকার করে। ওপরওয়ালার বিচারে দেরি হতে পারে, কিন্তু অবিচার কখনো হয় না। যে ডাল নিজের শেকড়কেই অস্বীকার করে, যা তাকে রস জুগিয়েছে, সেই ডাল একদিন শুকিয়ে খসে পড়ে। স্নেহার মতো মেয়েরা আজও প্রমাণ করে যে মানুষের আসল পরিচয় তার দামি স্যুট বা ব্যাংক ব্যালেন্স থেকে নয়, বরং তার উন্নত মানসিকতা এবং তার খাঁটি চরিত্র থেকে হয়। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য।
রূপোর সেই পুরনো তাবিজ যা স্নেহা নিজের গলায় পড়েছিল তা শুধু এক টুকরো ধাতু ছিল না, বরং তা ছিল ত্যাগ, হাড়ভাঙ্গা খাটুনি এবং নিঃস্বার্থ প্রেমের সবচেয়ে বড় প্রতীক। তারিক নিজের অন্ধ অহংকারে সেই অমূল্য সম্পদ চিরতরে হারিয়ে ফেলেছিল, যা কোনো টাকা দিয়ে কখনো কেনা যায় না। সময়ের সেই চাকা ঘুরেছিল এবং কর্মের সেই নির্ভুল পাল্লা নিজের সবচেয়ে সঠিক রায় শুনিয়ে দিয়েছিল। আকাশে জ্বলজ্বল করা তারারা আজ সেই টিনের চালের ওপর আলো ছড়াচ্ছিল, যেখানে সত্যিকারের মানবতা এবং ত্যাগের চিরকালের জন্য জয় হয়েছিল।